সিনেমা প্রোডাকশন বন্ধ করবার পর হেমন্ত মুখার্জির কাছে আর একটা মিউজিক ডিরেকশনের সুযোগ এসেছিল। হিন্দি ছবি নয়, ইংরেজি ছবি, নাম সিদ্ধার্থ। প্রডিউসার ডিরেক্টর কনরাড রুক্স, আমেরিকান প্রডিউসার। এর আগের ছবি চাপাকোয়াতে রবিশঙ্কর মিউজিক দিয়েছিলেন। এই ছবিটা কিভাবে হেমন্ত মুখার্জির কাছে এলো তাই বলি। কনরাড রুক্স বম্বের সব নামকরা সঙ্গীত পরিচালকদের সঙ্গে তখন যোগাযোগ করছেন। সিমি গারেওয়াল এই ছবির নায়িকা মনোনীত হয়েছে। আগেই সিমি ছিলেন হেমন্তবাবুর গানের খুব ভক্ত। তার কাছে হেমন্তবাবুর বহু রেকর্ড আছে। কনরাড যখন ঠিক করতে পারছে না কাকে মিউজিক ডিরেক্টর নেবেন, তখন সিমি হেমন্ত মুখার্জির কয়েকটা গান শোনালেন কনরাডকে। আনন্দমঠ ছবির প্রলয় পয়োধি জলে, যে গানটা হেমন্ত মুখার্জি গীতা দত্তের সঙ্গে গেয়েছিলেন, সেই কম্পোজিশন শুনে পরিচালক তখনই সিমিকে ফাইনাল বলে দিলেন, একেই আমার চাই। 1972 সালের মার্চ মাসে কনরাডের সঙ্গে কথা হলো এবং এপ্রিল মাসে লন্ডনে গিয়ে রেকর্ডিং করতে হবে ঠিক হয়ে গেল। হেমন্ত মুখার্জি নতুনত্বের পেছনে সবসময় ছুটতে ভালোবাসতেন। নতুন অভিজ্ঞতার জন্য নতুন উৎসাহে কাজ শুরু করে দিলেন। অনেকে ভুল করবেন, সিদ্ধার্থ গৌতম বুদ্ধের জীবনী, তা কিন্তু নয়। নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক হেরম্যান হেসের লেখা একটা গল্প। গল্পের নায়কের নাম সিদ্ধার্থ। বিষয়বস্তু অবশ্যই হিন্দু দর্শনের ওপর। শান্তি কী, কোথায় শান্তি, এই বিষয়ে। হেমন্ত মুখার্জি বরাবরই পরিচালক যা চান তাই দেবার চেষ্টা করতেন, কিন্তু কনরাডকে নিয়ে তিনি মহা বিপদে পড়লেন। কনরাড সকালে যেটাকে বলেন ওয়ান্ডারফুল, আবার বিকেলে সেইটাকেই বলেন রাবিশ। এইসব হেমন্তবাবু এডিটিং রুমে বসে এডিটর উইলির সঙ্গে কাজ করতে করতেই লক্ষ্য করছিলেন। মিউজিক কম্পোজিশন তখনও শুরু করেননি। লন্ডনে ডি লেন লি সাউন্ড স্টুডিওতে তাদের কাজ হচ্ছিল। ডাবিং যখন হচ্ছে তখন একদিন আর্টিস্ট পাওয়া যায়নি বলে কিছুক্ষণ সময় ছিল। কনরাড হেমন্ত মুখার্জিকে দিয়ে ওর জন্য একটা হারমোনিয়াম কিনিয়েছিলেন। হঠাৎ জিজ্ঞেস করলো, এই সিচুয়েশনে তুমি কোনো ইন্ডিয়ান সং শোনাতে পারো? তিনি তখনই ওকে ও নদীরে গানটা শোনালেন, যার ভাবার্থ ওর সিচুয়েশনে খাপ খায়। কনরাড কথার কিছুই মানে জানেন না। আশ্চর্য, সুরটা শুনে বললেন, এই গানটাই আমার চাই এবং এইটাকেই আমি থিম সং করব। হেমন্তবাবু বললেন, কিন্তু ভাষা তো কেউ বুঝবে না। কনরাড বললেন, তাতে কি? আমরা ইংরাজি ছবিতে অনেক সময় পোলিশ, স্প্যানিশ, ইটালিয়ান কত ভাষার গান ব্যবহার করি। তা যখন লোকে শোনে, তো এ গানই বা শুনবে না কেন? তারপর যখন গানের অর্থটা বললেন, তখন তো উনি লাফিয়ে উঠলেন। একদম সিচুয়েশনের সঙ্গে অদ্ভুত মিলে গেছে। হেমন্তবাবু মনে মনে ভাবলেন, কাল কি বলে দেখি। হয়তো কাল আবার শুনে বলবে হোপলেস। তা কিন্তু হয়নি। পরের দিনই খালি হারমোনিয়াম এবং একটা গিটারের সঙ্গে গানটা রেকর্ড করা হলো। ওখানে দোতারা আর কোথায় পাওয়া যাবে, সেই জন্য গিটারকে দোতারার মতো ব্যবহার করলেন। ওই ছবিতে আরও দুখানা ইংরেজি গান ছিল। তাছাড়া জয় জগদীশ্বর হরের ডুয়েট গানটাও ছবিতে রাখবেই বলে ঠিক করেছিল। দুখানা ইংরেজি গান লন্ডনের এক উদীয়মান শিল্পী এয়ারল অফ ম্যাকজেল গেয়েছিলেন। লন্ডনে যে কজন ভারতীয় যন্ত্রশিল্পী ছিল তাদের নিয়ে কাজ শুরু করলেন। হেমন্ত মুখার্জি কনরাডকে বুঝেছিলেন, তাই প্রত্যেকটি পিস ছবির সঙ্গে রিহার্সাল করেই এডিটিং ঘর থেকে ওকে ডেকে আনলেন। শেষকালে কনরাড বিরক্ত হয়ে গেল, বলল, আমায় এত ডিস্টার্ব করছো কেন? তুমি মিউজিক ডিরেক্টর, ভালো মন্দ বিচার তোমার। তবে হ্যাঁ, আমি মিউজিকের থেকেও তোমার গলা বেশি চাই। তোমার গলা দিয়ে যত বেশি পিস করবে আমি তত খুশি হব। তা কনরাড করেছিলেন। হেমন্তর গলার আওয়াজ সমস্ত ছবিতে প্রায় ব্যবহার করেছেন। এপ্রিল মাসে 3 সপ্তাহ ওখানে থেকে মিউজিক শেষ করে বোম্বে ফিরলেন হেমন্ত মুখার্জি। হঠাৎ 2 মাস পরে সিমির ফোন, তাকে আবার যেতে হবে। নিউ ইয়র্কের একজন খুব বড় ক্রিটিক ছবিটা দেখেছে এবং পরামর্শ দিয়েছে দুটো ইংরেজি গান বাদ দিয়ে হেমন্তর গলায় আরও দুটো ইন্ডিয়ান গান দিতে। হেমন্তবাবু গেলেন জুলাই মাসে। পথের ক্রান্তি ভুলে গানটা একটা সিচুয়েশনে ফিট হলো, কিন্তু অন্য একটা সিচুয়েশনে কনরাড জয় জগদীশ্বর হরে গানটা ঢোকাবেই। হেমন্ত মুখার্জি অনেক বুঝিয়ে ওকে নিরস্ত করলেন। হেমন্ত মুখার্জি বললেন, এই সিচুয়েশনে জয় জগদীশ্বরের গানটা দিলে ইন্ডিয়াতে তোমায় তো পাবে না, কিন্তু আমায় জুতো পেটা করবে।
কনরাড কথাটা মেনে নিলেন। ছবিটা জগতের প্রায় সব জায়গায় রিলিজ হয়ে গেছে, খুবই সমাদর লাভ করেছে, কিন্তু দুঃখের বিষয় ভারতে বোধহয় কোনোদিনই রিলিজ হবে না, কারণ সেন্সরের বেড়া। অবশ্য দিল্লি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম ছবি দেখানো হয় সিদ্ধার্থ তো শেষ হলো। হেমন্ত মুখার্জি ভাবলেন এবার আর কিছুই করবেন না, শুধু গান গাইবেন আর দু একখানা বাংলা ছবি যা আসে তারই কাজ করবেন। তরুণ মজুমদারের ছবি তো আছেই, তাই আবার ফুলেশ্বরী ছবির মিউজিক শুরু করলেন। ফুলেশ্বরীর মিউজিক এবং ছবি খুবই জনপ্রিয় হলো। তিনি ভাবছিলেন ভবিষ্যতে আরও কী করবেন, তবে বলা যায় না, হঠাৎ হয়তো একটা হিন্দি ছবি আরম্ভ করতে পারেন শুধু মিউজিকের জন্য। হেমন্তবাবুর ছেলে তখন প্রোডাকশন আরম্ভ করলেন। তখন তিনি ভেবেছেন হেমন্তবাবুই মিউজিক করবে, কিন্তু তিনি বেঁকে দাঁড়ালেন, বললেন প্রথমত আমার হিন্দি বক্স অফিস নেই, অতএব মিউজিকের জন্য ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ভালো দাম পাবে না। দ্বিতীয়ত ভগবান না করুন যদি ছবি না চলে তো সমস্ত দোষটা আমার ঘাড়ে আসবে, সুতরাং আমি মিউজিক করব না। নিজেই গেলেন আর.ডি. বর্মনের কাছে এবং সব খোলাখুলি বলে ওকে ঠিক করে দিলেন। হেমন্তবাবু সুর তখনও ভালো করতে পারতেন, কিন্তু হিন্দি ফিল্ম জগতে তার বক্স অফিসের কী মূল্য তা তার মতো আর কেউ জানে না। এ ব্যাপারে হেমন্ত মুখার্জি খুবই বাস্তববাদী ছিলেন। মিথ্যা মোহের আবরণে আচ্ছন্ন থাকা তার চিন্তাধারার বাইরে ছিল।